আচ্ছা, আমরা অ্যারোমেটিক যৌগ পড়তেছিলাম। আর অ্যারোমেটিক যৌগের মধ্যে একটা উম আ যে জিনিসটা পড়তেছিলাম অ্যাকচুয়ালি সেটা হচ্ছে অ্যারোমেটিক যৌগের যে বৈশিষ্ট্যগুলা বা আমরা কোন যৌগগুলাকে অ্যারোমেটিক বলবো, কি, কি ধর্ম থাকলে তাকে অ্যারোমেটিক যৌগ বলবো, সেই ব্যাপারটা পড়তেছিলাম। যেটাকে আমরা অ্যারোমেটিকত্ব বা অ্যারোমেটিসিটি বলতেছিলাম। এবং এইটার ভেতরে আবার ৪ টা আ টপিক বলছিলাম যে কি, কি ৪ টা স্পেশাল বৈশিষ্ট্য বলছিলাম যেগুলা থাকলে আমরা তাদেরকে অ্যারোমেটিক যৌগ বলবো। তো ১ম টা ছিল হচ্ছে এরা বিশেষ ধরনের অসম্পৃক্ততা দেখাবে। মানে কিছু বেছে, বেছে কিছু অ্যালকিনের মতো বিক্রিয়া দিবে। সবগুলা দিবে না, আবার বেয়ার পরীক্ষাও দেবে না। ২ নাম্বার ছিল যে এরা রেজোন্যান্স দেখাবে। তার মানে এদের বন্ধনগুলো এক জায়গায় ফিক্সড থাকবে না, মুভ করবে। আ আর হচ্ছে আ এদের এই যে চক্র, বেনজিনের মধ্যে যে চক্রটা থাকে এই চক্রটাকে তারা আ নষ্ট করতে চাইবে না। এই চক্রটারে ঠিক রেখে যত বিক্রিয়া দেওয়া যায় ওই টাইপের বিক্রিয়াগুলা দিবে। এবং ওই টাইপের বিক্রিয়ার নাম ছিল ইলেক্ট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। বলছিলাম ওগুলো নিয়ে আমরা সামনে ডিটেইলস পড়ব। আচ্ছা, আর তারপরে লাস্ট একটা টপিক পড়ছিলাম সেটা ছিল হাকেল তত্ত্ব। সেই তত্ত্বটার ২ টা পয়েন্ট ছিল। আজকে ওই তত্ত্বটাকে একটু ডিটেইলস বলব যে কি, কি ভাবে আমরা জাজ করব যে কোন একটা যৌগ আ ওয়ালাইকুম আসসালাম। তো আমি ফার্স্টে হাকেল তত্ত্ব নিয়ে হাকেল তত্ত্ব অনুযায়ী কয়েকটা যৌগকে আমরা ডিটেক্ট করার চেষ্টা করি যে এগুলা আ অ্যারোমেটিক না অ্যারোমেটিক এর মধ্যে পড়বে কিনা। সো ফার্স্টে আমরা ওই বেনজিন দিয়ে যদি শুরু করি যে বেনজিনের মধ্যে নরমালি আমাদের ৩ টা দ্বিবন্ধন ছিল এবং একান্তর দ্বিবন্ধন ছিল। আমরা সবসময় যে যৌগটা আমাদের দিবে আমাদের ১ম কাজ হবে অবশ্যই ১ম পয়েন্টটা আগে জাজ করব যে চক্রাকার কাঠামো আছে কিনা এবং চক্র থাকলেই হবে না। বলছি ৬ কার্বন নিয়ে সমতলীয় চক্র না হয়ে অসমতলীয় চক্র হওয়াও সম্ভব। ২ টা শেপ দেখাইছিলাম, একটা বোটের মতো, একটা এরকম শেপ ছিল, এটাও ৬ কার্বনের চক্র কিন্তু। এই ৬ কর্নারে ৬ টা কার্বন আছে এবং আরেকটা এরকম চেয়ার শেপ দেখাইছিলাম। এই যৌগগুলাও কিন্তু এক্সিস্ট করে। ওকে? সো এরাও চক্রাকার যৌগ, বাট এদের মধ্যে কার্বনগুলা একই সমতলে না। এখানে বাকি ২ টা কার্বন উপরে আর নিচে চলে গেছে। এখানে বাকি ২ টা কার্বন ওই তল থেকে উপরে উঠে আসছে। ওকে? সো ১ম ব্যাপারটা আমাদের দেখতে হবে যে আ যে চক্রটা আছে সেটা সমতলীয় চক্র কিনা এবং একই সাথে সেই চক্রের মধ্যে যে সঞ্চারণশীল ইলেকট্রন, সেই ইলেকট্রনের মধ্যে ইলেকট্রন সংখ্যা 4n+2 আকারে লেখা যায় কিনা। ২ টা একসাথে মানতে হবে। যেকোনো একটা মানলে চলবে না। ওকে? তো আমরা যদি এটাই দেখি আমাদের সহজ ওয়ে হচ্ছে আমরা সবসময় আমরা জানি যে এইখানে সঞ্চারণশীল ইলেকট্রনগুলা কোনগুলা হবে? আগের দিন ভিডিও দেখাইছিলাম। এই পাই বন্ধনটাই ওখানে একটা অরবিটালের মধ্যেই পাই বন্ধনের ইলেকট্রনগুলাই থাকে অ্যাকচুয়ালি। তার মানে আমাদের মেইন টার্গেট হবে এইখানকার ইলেকট্রনগুলা নিয়ে। এইখানে ২ টা ইলেকট্রন, এইখানে ২ টা ইলেকট্রন, এই ২ টা ইলেকট্রন। এই ৬ টা ইলেকট্রন উপরে বলয় আকারে অথবা নিচে বলয় আকারে ঘুরবে। তার মানে ওগুলাই হচ্ছে সঞ্চারণশীল ইলেকট্রন। সো এখন এই সঞ্চারণশীল ইলেকট্রন সংখ্যা যতগুলা আছে আমরা কি করব 4n+2 ইকুয়ালস টু এই সংখ্যাটা লিখব। তার মানে এখানে ৬ টা ইলেকট্রন, সো 4n+2 ইকুয়ালস টু 6 লিখব। লিখে n এর মানটা হিসাব করব। n ইকুয়ালস টু এখানে 1 আসবে। সো n এর মান যদি পূর্ণ সংখ্যা আসে আমরা বলছিলাম n এর মান 0 থেকে 1, 2, 3 এরকম পূর্ণ সংখ্যা হইতে পারে। সো ১ আসছে, সো এটা একটা অ্যারোমেটিক যৌগ হবে। ওকে? সো এরকম আরেকটা যদি দেখি, ধর এইটা অ্যারোমেটিক যৌগ হবে কিনা? এইটা যদি আমাকে জিজ্ঞেস করা হয়। ১ম এ আমরা যদি দেখি যে চক্র আছে কিনা, চক্র আছে এবং কার্বনগুলা সবগুলা একই সমতলে, এটাও ঠিক আছে। এবং এইখানে আবার একই সাথে এই যে একান্তর দ্বিবন্ধনও আছে। সো ১ম বৈশিষ্ট্য মিলছে। 2nd বৈশিষ্ট্যতে আসি। 2nd বৈশিষ্ট্য বলতেছিল যে এইখানে ঘূর্ণায়মান ইলেকট্রন মানে এই পাই বন্ধনে যে ইলেকট্রন আছে ৪ টা, সেই ৪ টা ইলেকট্রন 4n+2 = 4 এটা যদি লিখি তাইলে n এর মান কত আসতেছে এখানে? n এর মান আসতেছে 1/2। ওকে? তাইলে এটা হচ্ছে না। n এর মান যদি পূর্ণ সংখ্যা না হয়, তাইলে এটা হচ্ছে না। এখন মানে আমরা এটা কিন্তু একটা শর্টকাট ট্রিকস। এটা কিন্তু কোনো ব্যাখ্যা না। এটা হচ্ছে আমরা বের করতে পারতেছি যে এরকম হইলে এটা অ্যারোমেটিক যৌগ হবে না। কিন্তু কেন n এর মান 1 হইলেই এটা হচ্ছে মানে এই n এর মান হাফ হইছে দেখি এটা অ্যারোমেটিক যৌগ হবে না। এরকম করে ব্যাখ্যা না এটার। এটা হচ্ছে একটা ট্রিকস যেটা দিয়ে আমরা বের করতে পারি। যে নরমালি 4n+2 এই সংখ্যার সাথে মিলে যায় সবসময়। তো এরকম যদি আমাদের বেনজিনের জন্য বলে এই বেনজিনের গঠনটা আঁকতে গিয়ে একটা ব্যাপার খেয়াল রাখা লাগে। একদম ১ম এ এইখানে দ্বিবন্ধন দিয়ে শুরু করা লাগে। এই জায়গাটায় যেখানে জয়েন্টটা হইছে। বা সব ক্ষেত্রে এরকম জয়েন্ট যেখানে থাকে জয়েন্টে আগে দ্বিবন্ধন দিয়ে শুরু করা লাগে। আচ্ছা তাইলে এইখানে আ একক বন্ধন, এইখানে সরি এইখানে আরেকটা দ্বিবন্ধন, এইখানে দ্বিবন্ধন, এইখানে দ্বিবন্ধন এখান থেকে। তো এখন টোটাল পাই ইলেকট্রন ২ টা, ৪ টা, ৬ টা, ৮ টা, ১০ টা। তাইলে এখানে লিখতে হবে আমার 4n+2 = 10 এটার মানটা আসবে n = 2 তার মানে এটাও একটা অ্যারোমেটিক যৌগ হবে।
তো এবার আসি, একটু আস্তে আস্তে কঠিনের দিকে যাচ্ছি। এইটা, এটা হচ্ছে সাইক্লোপ্রোপিন। ওকে? সাইক্লোপ্রোপিন। এটার n এর মান কিন্তু 0 আসে। যদি আমরা 4n + 2 = 2, এখানে ২ টা ইলেকট্রন আছে। সো 2 বসাই, তাইলে n = 0 আসে। তো আমরা তো আগের দিন বলছি যে n এর মান 0 হইলেও হবে। কিন্তু বলছি যে ২ টা শর্ত একবারে মানতে হবে। ১ম শর্তটা কিন্তু এখানে মানতেছে না। এইখানে যে পাই বন্ধনটা আছে, সেই পাই বন্ধনটা ঘোরার অবস্থায় নাই। মানে সে জায়গা চেঞ্জ করতে পারবে না। কারণ এইখানে নরমাল একান্তর দ্বিবন্ধন যে ব্যাপারটা, বা এখানে শুধু পাই অরবিটাল আছে এর সাথে আর এর সাথে। মানে ওই ২ টা মিলে জাস্ট পাশাপাশি বন্ধনটা হবে। ৩ টা মিলে চক্র হওয়ার মতো এখানে কোনো চান্স নাই। কিন্তু তার মানে এটা কিন্তু ব্যতিক্রম, মনে রাখিস। ওকে? এইটা হবে না। কিন্তু যদি এই জিনিসটারই, এই যৌগটারই এই কাজ করা হয়, মানে এখানে তো এই অবস্থা, অ্যাকচুয়ালি আমি যদি এটাকে গঠন আকারে দেখাই, এইখানে CH2, এইখানে CH2, সরি, এইখানে CH, এইখানে CH, আর ওখানে আছে হচ্ছে CH2। এটা অ্যাকচুয়ালি এভাবে আছে এই যৌগটা। কারণ আমি যদি এরকম কাজ করি যে এইখানে যে CH2 আছে, একটা হাইড্রোজেনকে সরায় ফেলি, মানে এই জায়গাটাকে যদি প্লাস বানায় ফেলি, ওই কার্বনটাকে যদি প্লাস বানায় ফেলি, তো তখন এই জিনিসটাকে এভাবে দেখানো যায়। আচ্ছা, পরে আসি। এটাকে যদি প্লাস বানায় ফেলি, তখনও কিন্তু 4n + 2 = 0, সেটাই থাকবে। 4n + 2 = 2, n = 0 আরকি। কিন্তু তখন এই যৌগটা অ্যারোমেটিক যৌগ হবে। আমরা যদি একটা যে কার্বন ছিল, সেই কার্বনের সাথে যে ওই যেটার সাথে কোন রকম আ সবগুলা হাইড্রোজেন একক বন্ধন দিয়ে যুক্ত ছিল, বা আশেপাশের কার্বনের সাথেও সে একক বন্ধন দিয়ে যুক্ত ছিল। আচ্ছা, আর তো আ এই কাজ যদি করি যে ওইখান থেকে হাইড্রোজেনটা সরায় ফেলি, তাইলে ওই কার্বনটা যে প্লাস হয়ে গেছে, এই কার্বনটা প্লাস হওয়ার পরে যে কাহিনীটা হবে, আমরা কি চাচ্ছিলাম? এই প্লাস হয়ে যাওয়া মানে কি? ওই কার্বনের অরবিটালটা ফাঁকা হয়ে গেছে, তাই না? সো ওই কার্বনের অরবিটাল যখন ফাঁকা হয়ে গেছে, বা ওই কার্বনটা এখন কি চাইবে? সে চাইবে না তার হাত আবার ফিল আপ হয়ে যাক। তাইলে এই কার্বনটা কি করবে? এই বন্ধনটাকে এইখানে টানবে। তাইলে এই বন্ধনটাকে টানলে পরের চিত্রটা দেখতে কেমন হবে? পরের চিত্রটা এই টাইপের কিছু একটা হবে। এইখানে দ্বিবন্ধনটা শিফট করবে। এইখানে প্লাস হয়ে যাবে আবার, হ্যাঁ? এই জায়গাটা প্লাস হয়ে যাবে। এই কার্বনটা হারাবে। এই কার্বনটা প্লাস হয়ে যাবে, CH প্লাস হয়ে যাবে। পরবর্তীতে আবার কি অবস্থা হবে? আবার এই বন্ধনটা এইখানে শিফট করবে। মানে পরের চিত্রটা আবার এরকম হয়ে যাবে। এই কার্বনটা প্লাস হয়ে যাবে। তার মানে ওখানে বন্ধনটা ঘোরা শুরু করছে না? বন্ধনটা ঘোরা শুরু করছে। তার মানে ২ টা শর্তই সে এবার মানতিছে। একই সাথে ওই হাকেল তত্ত্বের যে ২ টা রুল ছিল, সঞ্চারণশীল পাই ইলেকট্রন সেটা ঘুরতিছে, এবং একই সাথে ওই 4n + 2 যে ইলেকট্রন সংখ্যা লিখছি তাতে n = 0 আসছে। সো এই আয়নটা, এটা ছিল সাইক্লোপ্রোপিন, এটা হচ্ছে সাইক্লোপ্রোপাইলিয়াম আয়ন এভাবে বলে, অথবা সাইক্লোপ্রোপিন আয়ন এভাবে বলতে পারে, হ্যাঁ? সো এইটা যদি দেয়, এটা কিন্তু অবশ্যই অ্যারোমেটিক যৌগ হবে, এটা হবে না, মনে রাখিস। সো এইটাকে আমরা এভাবেও দেখাইতে পারি। এই মাছ এরকম একটা প্লাস সাইন ঘুরতিছে, এটা বোঝানোর জন্য ওরকম চক্র দিয়ে দেওয়া হয়। এরকম করে লেখা হবে। জাস্ট ত্রিভুজ শেপ দিয়ে ওই বেনজিনের বলয়ের মতো প্লাস চক্র দেওয়া হবে এইখানে। মানে ওখানে প্লাস চার্জ ঘুরতিছে। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। শিফার কি জৈব যৌগ শুরু হইছে? আচ্ছা, কদ্দূর পড়ছিস? আচ্ছা, ঠিক আছে। তা দেখতে থাক আস্তে, আস্তে। যেটুকু বুঝিস তো বুঝলি, নাইলে পরে। আচ্ছা। তাইলে আ এই যে আমাদের আ আম আ উম বেনজিন চক্র থাকলেই যে আমরা অ্যারোমেটিক যৌগ বলি, এরকম না। তার মানে 9-10 এ আমাদের এরকম একটা জিনিস শেখানো হয়েছিল। ৫, ৬, ৭ সদস্যের সমতলীয় যৌগ। এখন দেখতেছি ৩ সদস্য মিলেও হইতে পারে। তার মানে কার্বন কয়টা হবে সেইটা আমার অ্যারোমেটিক যৌগ নির্দিষ্ট করার জন্য কোনো আ না, মিডিয়াম বলবো বা পয়েন্ট না, বা বৈশিষ্ট্য না। আমার দেখতে হবে ওই ২ টা থিওরি মানতেছে কিনা। সেইখানে কি ৩ কার্বন থাকলো, না ৪ কার্বন থাকলেও, ৫ কার্বন থাকলেও কিচ্ছু আসে যায় না। সেটা আয়ন হইতে পারে, নিউট্রাল কোনো যৌগও হইতে পারে। এই পর্যন্ত বুঝছিস কিনা সবাই? এই পর্যন্ত বুঝছিস? ওকে। আচ্ছা, এইবার আমরা আ আরেকটা ইয়াতে চলে যাই। এগুলা এতক্ষণ যা
অ্যারোমেটিক যৌগগুলো মানে যে যৌগগুলো আঁকছি, অ্যারোমেটিকের কথা পরে আসি। মানে আরকি আমি তো এখানে অ্যারোমেটিক ছাড়াও কিছু যৌগ আঁকছি। যে যৌগগুলো আঁকছি এগুলার সবগুলোর মধ্যে চক্রে কার্বন ছিল। মানে হোমো সাইক্লিক যেগুলা। মানে আমরা ওই অ্যারোমেটিক যৌগকে আবার ২ টা ভাগে ভাগ করছিলাম একদম ১ম দিকে, যে সুষম চাকরিক, বিষম চাকরিক। তার মানে এখানে চক্রে সবগুলাই কার্বন ছিল। এখন চক্রে কার্বন না থেকে যদি অন্য কোনো পরমাণু আসে, যেমন ধর এখানে একটা অক্সিজেন থাকলো। আচ্ছা, এমনি নরমালি এভাবে আঁকলাম। এই ধর এইটা হচ্ছে আ অক্সিজেনের ২ হাত তো। অক্সিজেনের ২ হাত, এই ৪ কর্নারে ৪ টা কার্বন আর এখানে একটা অক্সিজেন। আর এখানে আ ডাবল বন্ড আছে। এখন এই যৌগটা কি অ্যারোমেটিক যৌগ হবে কিনা? তো আবারও আমরা আমাদের সেই রুলটাতে আসি। রুল কি ছিল যে ১ম এ চক্র থাকতে হবে, চক্র আছে এবং সেটা সমতলীয় চক্র। আর দ্বিবন্ধন আছে পরপর, আ তাইলে ওই একান্তর দ্বিবন্ধন আছে আরকি। তো আমরা এখানে টোটাল ৪ টা ইলেকট্রন পাচ্ছি। 4n+2 = 4 লিখছি। n = এখানে কত আসতিছে? কত আসতিছে? হাফ আসতিছে। তাই না? তো আমাদের নরমাল হিসেবে এইটা হওয়ার কথা না। আ অ্যারোমেটিক যৌগ হওয়ার কথা না। কিন্তু আমরা এখানে একটা ভুল করে ফেলছি ছোট্ট। এই ক্যালকুলেশনটাই ভুল হয়ে গেছে। এইখানে 4n+2 যে সংখ্যাটা লিখতাম সেটা কি ছিল? চক্রে ঘূর্ণায়মান ইলেকট্রন। সো এতক্ষণ যেসব আ ইয়াগুলা লিখতেছিলাম, আ যৌগগুলা লিখতেছিলাম তার মধ্যে এরকম কোনো পরমাণুর উপস্থিতি ছিল না যাদের মুক্তজোড় আছে। বাট এইখানে অক্সিজেনের মুক্তজোড় আছে। তাই না? এবং ২ টা অক্সিজেনের ২ টা মুক্তজোড় থাকে। আমরা রাসায়নিক বন্ধন ওই ফার্স্ট পেপারের 3rd নাম্বার চ্যাপ্টারটায় দেখে আসছি। সো এখন তাইলে যখন এই মুক্তজোড় ইলেকট্রন ২ টাও, সেটা উপরে আর নিচে এরকমই অবস্থা। সো যখন চক্রে ইলেকট্রন ঘুরতে থাকবে, ওই চক্রের মধ্যেই মুক্তজোড় ইলেকট্রনটাও তখন কন্ট্রিবিউট করবে, বা ওই চক্রের মধ্যে এই মুক্তজোড় ইলেকট্রনের এক জোড়া প্রবেশ করবে। ওকে? সো অবশ্যই এইখানে আমাদের ৪ টা ইলেকট্রন কাউন্ট করা যাবে না, ৬ টা ইলেকট্রন কাউন্ট করতে হবে। এখন কেউ বলতে পারে, "ভাইয়া ৮ টা কেন না? ৬ টা কেন?" কারণ আমরা এটাও জানতাম যে ওই যে মুক্তজোড় ইলেকট্রনগুলা যে অরবিটালে থাকে তারা পরস্পরকে বিকর্ষণ করে, তাই তো? এটা এবং অনেক বেশি বিকর্ষণ। সো এই ক্ষেত্রে এট দ্য সেম টাইম ২ অরবিটাল একই সাথে চক্রে যাইতে পারবে না বিকর্ষণের জনিত কারণেই। তার মানে মুক্তজোড় ইলেকট্রন বিশিষ্ট কোনো পরমাণু যদি ওই চক্রের মধ্যে থাকে, আমরা অবশ্যই তার মিনিমাম ১ জোড়া কাউন্ট করব। ওকে? যদি ১ জোড়া থাকে ওই ১ জোড়াই। আর যদি একাধিক জোড়া থাকে সেখান থেকে ১ জোড়া কাউন্ট করব। তার মানে এখানে আমাদের 4n+2 কত লেখা উচিত? 6 লেখা উচিত। সেক্ষেত্রে এইটা হয়ে যাবে 1 এবং এটা একটা অ্যারোমেটিক যৌগ হবে। সবাই এই ব্যাপারটা বুঝিস? তার মানে আমাদের যদি কখনো এরকম হয়, অ্যারোমেটিক যৌগ জাজ করতে বলছে হাকেল তত্ত্ব দিয়ে, এবং সেই চক্রটার মধ্যে, মানে চক্রটা হচ্ছে বিষম চাকরিক। কোনো একটা কার্বন বাদে অন্য কোনো পরমাণু সেই চক্রের মধ্যে চলে আসছে এবং সেটা ওই সমতলীয় ১ম শর্তটা মানছে, সমতলীয় চক্র। পরে যখন 4n+2 সংখ্যাটা লিখতে যাব, সংখ্যাটা লেখার সময় অবশ্যই দ্বিবন্ধনের যে ইলেকট্রনগুলো আছে সেগুলাকে তো কাউন্ট করবই। সাথে ওই পরমাণুটার যদি কোনো মুক্তজোড় থেকে থাকে, একাধিক মুক্তজোড় থাকুক বা একটা থাকলে তো হইলই। একাধিক থাকুক বা একটা থাকুক, আমরা সবসময় একটাকে কাউন্ট করব, এক জোড়াকে কাউন্ট করব। আচ্ছা, এরকম আরো কিছু দেখাচ্ছি। যেমন ধর আ এই NH, নাইট্রোজেনের তো ৩ হাত। সো এইখানে ১ টা, ২ টা আর এই যে এইখানে আরেকটা। ওকে? তাইলে এরকম হইতে পারে। সো এইটার নাম হচ্ছে পিরল। এটার নাম হচ্ছে পিরল। কেউ পাইরলও বলে। আর ওটা হচ্ছে পিরিডিন। এটা না, সরি, এটা পিরিডিন না। এটা জানি কি ছিল? অক্সিজেনেরটা? ফিউরান মেবি। ফিউরান। সরি। কোনো নাম-টাম ভুল করে ভুল করলে তোরা আবার ঠিক করে নিস, হ্যাঁ? কারণ এগুলা না কোনো। আই মিন রুল মেইনটেইন করে না। ১ম এ যে নাম দেওয়া হয়েছিল সেই নামে আরকি। বাণিজ্যিক নাম, ট্রেড নাম। পিরিডিন কি এটাকে বলছিলাম? এটাকে পিরিডিন বললে ভুল বলছি মেবি। আচ্ছা, পিরিডিন আরেকটা আছে। পিরিডিন হচ্ছে এইটা। এই যে
নাইট্রোজেন থাকে। ওকে, এইটা হচ্ছে পিরিডিন। আর যদি এরকম হয় সালফার থাকে, নামগুলো একটু দেখে নিস, বইয়ে আছে। সালফার যদি থাকে তাহলে থায়োফিন। ওকে, এগুলা কোনো রুলের মধ্যে পড়ে নাই তো? যদি আমি এদিক ওদিক ভুল বলে ফেলি একটু ঠিক করে নিবি, বুঝে যাবি, সমস্যা নেই। এটা পিরিডিন। আচ্ছা, তো এখন এদের ক্ষেত্রে, এদের সবার ক্ষেত্রেই আমাদের এই যে এইখানে আমাদের টোটাল ৩ জোড়া কাউন্ট করব, এইখানে টোটাল মানে আর কি ৬টা ইলেকট্রন কাউন্ট করব, এইখানেও ৬টা ইলেকট্রন কাউন্ট করব, এইখানেও ৬টা ইলেকট্রন কাউন্ট করব। আর এইখানে এই যে নাইট্রোজেনের যে এক জোড়া আছে, এইখানে নাইট্রোজেনের অলরেডি ৩ হাত হয়ে গেছে, এইখানে আর নিচের জোড়া কাউন্ট করব না, কারণ ওর সাথে অলরেডি ওখানে একটা পাই বন্ধন হয়ে গেছে, চক্রে চলে গেছে। এই নিচেরটা কিন্তু একই সাথে আবার ওই চক্রের মধ্যে যাইতে পারবে না। ওকে, এই ক্ষেত্রেও এমনিতেই অ্যারোমেটিক যৌগ হচ্ছে, কারণ ৩টা একান্তর দ্বিবন্ধন আছে। এই ইয়াগুলা, কনফিউশন গুলা রাখিস না কিন্তু। এইখানে কেন এক জোড়া কাউন্ট করতেছি না, কারণ এখানে অলরেডি এ দ্বিবন্ধনে যুক্ত আছে, তার মানে অলরেডি সে চক্রে চলে গেছে। নতুন করে ই অরবিটালের আর এখানে প্রবেশ করার কোনো অপশন নাই, বিকর্ষণের কারণে সে নিচেই থাকবে। ওকে, আচ্ছা। আর আগের গোলাতে এরকম কোনো ছিল না, ওর পাশে দ্বিবন্ধন ছিল না, ওর পাশেও দ্বিবন্ধন ছিল না, মানে ও অলরেডি কানেক্টেড না। তো এরা সবাই সবাই ইয়া হবে, ওই হাকেল তত্ত্ব মানবে এবং এরা অ্যারোমেটিক যৌগ হবে। সো আমাদের অবজেক্টিভে খুব কমন কোশ্চেন যে নিচের কোনটি অ্যারোমেটিক যৌগ বা কোনটি অ্যারোমেটিক যৌগ না। আবার কখনো খ নাম্বারে আসে এই যৌগটা অ্যারোমেটিক যৌগ ব্যাখ্যা করো, বা এইটা অ্যারোমেটিক না ব্যাখ্যা করো, এরকম করে দিতে পারে। সো ওই যে ব্যতিক্রম বলতে ওই যে এটা একটু মনে রাখিস, যে সাইক্লোপ্রোপিন সেটা অ্যারোমেটিক যৌগ না, বাট সাইক্লোপ্রোপিন আয়ন বা সাইক্লোপ্রোপাইলিয়াম আয়ন সেইটা অ্যারোমেটিক যৌগ। আচ্ছা, এবার আসি আমাদের অ্যারোমেটিক যৌগের মধ্যে। এখন আমরা অ্যারোমেটিক যৌগ কি এবং অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য কি সেগুলো পড়ে ফেলছি। এখন এই অ্যারোমেটিক যৌগ থেকে স্পেশাল একটা যৌগকে ধরে পড়াশোনা করব, মানে বেনজিনকে নিয়ে পড়াশোনা করব। এবং হ্যাঁ, আচ্ছা, আকিব সরি, ইয়া আর আবির জিজ্ঞেস করতেছে এন এর মান বাড়লে কি বেশি অ্যারোমেটিক হবে, এরকম কিছু না। অ্যারোমেটিক বেশি হওয়া কম হওয়া নিয়ে ব্যাপার না। এদের ওই অ্যারোমেটিক যৌগ হওয়া মানে ওই বিশেষ কিছু বিক্রিয়া দিচ্ছে। এখন এটার মধ্যে সক্রিয়তার ব্যাপার আসবে, যে ওই যে বলছিলাম যে অ্যারোমেটিক যৌগ এই বিক্রিয়া দেয়, ওই যে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, কে দ্রুত দিবে কে আস্তে দিবে, কার ক্ষেত্রে তাপ বেশি লাগবে কার ক্ষেত্রে তাপ কম লাগবে, সামনে আসতে থাকবে এগুলা। ওকে, কিন্তু এরকম কিছু নাই যে ওর অ্যারোমেটিক ধর্ম বেশি, এরকম ব্যাপার স্যাপার নাই। ওকে, অ্যারোমেটিক যৌগ মানে সে অ্যারোমেটিক যৌগ, কিন্তু ওই অ্যারোমেটিক বৈশিষ্ট্যগুলো দেখাবে, কিন্তু বিক্রিয়া কি তাড়াতাড়ি দিবে না স্লোলি দিবে, সেই ব্যাপারটা কিছু টার্মের উপরে নির্ভর করে বা কিছু বৈশিষ্ট্যের উপরে নির্ভর করে, সেগুলো আমরা সামনে আসবো। আচ্ছা, থ্যাঙ্কস। এবার আসি বেঞ্জিন নিয়ে পড়বো তাইলে আমরা, মানে একটা স্পেশাল অ্যারোমেটিক যৌগ যেটা আমাদের বেশি দরকারি সেটা নিয়ে পড়তেছি। তো আমরা নর্মালি বেঞ্জিনকে এভাবে দেখাই, এভাবে দেখানো যায়, এভাবে দেখানো যায়। আবার কেউ চাইলে ওই পুরাটা লিখবে C6H6, অথবা পুরাটা লিখতে পারে, অথবা এটাকে এভাবেও দেখানো যায় ARH, এভাবেও দেখানো যায়। মানে আমরা যদি যে অ্যালকেন লিখতাম RH দিয়ে, এটাকে অ্যালকাইল মূলক বলতাম, এরকম AR দিয়ে এই বেঞ্জিনের মধ্যে থেকে একটা হাইড্রোজেন সরাই নিলে যে পোরশনটুকু থাকে, মানে এই AR পোরশনটুকু দিয়ে, এই পোরশনটুকু দিয়ে C6H5 অ্যারাইল মূলককে বোঝায়। ওকে, সো বেঞ্জিনকে এভাবেও লেখা যাইতে পারে। সো C6H6 এটা ছিল বেঞ্জিন, বেঞ্জিন থেকে একটা হাইড্রোজেনকে সরাই নিলে যে একযোজী মূলকটা থাকে সেটাকে আমরা অ্যারাইল মূলক বলি। সো এটাকে ARH এভাবেও লেখা যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, অ্যারাইল, এই নামটা এরকম, অ্যারাইল, অ্যারাইল মূলক। হ্যাঁ, এবং অ্যারাইল মূলক কিন্তু একযোজী মূলক, তার মানে তার একটা হাত এরকম ফাঁকা থাকবে, AR। আচ্ছা, সো এখন আমাদের বেঞ্জিন প্রস্তুতি পড়তে গিয়ে অনেক বিক্রিয়াই আমাদের চেনা,
এবং আমরা সামনে নেক্সট যে টপিকগুলা পড়তে থাকবো, আমাদের পুরান বিক্রিয়াগুলা বারবার রিপিট হইতে থাকবে। মানে পুরান পড়াগুলা আবার রিভিউ হবে। কিছু নতুন আসবে, বাট আমরা এখন অনেক কিছুই বুঝে যাব। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন আর এই বেনজিন এগুলো পড়ে ফেলার পরে, বা বেনজিন পড়তে গিয়ে এখন পিছনের অনেক জিনিস আসবে। মানে আমরা পেছনের জিনিসগুলোকে আবার বারবার রিপিট পাবো। সো প্রথম দিকে যদিও সবকিছু একটু এলোমেলো লাগলেও এখন আস্তে আস্তে সোজা লাগবে এবং নিজেরা জাজ করতে পারবি, মানে নিজেরা বলতে পারবি, আস্তে আস্তে সহজ লাগবে। ওকে, তাহলে আমরা বেনজিন বানানোর একটা ওয়ে দেখে আসছিলাম অ্যালকেনের বিক্রিয়া পড়ানোর সময়। অ্যালকেনের আমরা একটা অ্যারোমেটিকরণ বিক্রিয়া পড়ছিলাম, মনে আছে? অনেকগুলা ধাপে আস্তে আস্তে ৬ হেক্সেন নিছিলাম, সেই হেক্সেনটা চক্র আকারে ক্লোজ হয়ে বেনজিন হয়ে গেছিল। আমরা কয়েকটা ধাপে ধাপে বিক্রিয়াটা দেখাইছিলাম, তো সেই বিক্রিয়াটা আবার আসবে। সো বেনজিনের প্রস্তুতি, প্রথম বিক্রিয়াটা হচ্ছে আমরা সেই পেট্রোলিয়াম বা ওই যে হেক্সেন নিছিলাম, সেই হেক্সেন অ্যাকচুয়ালি পেট্রোলিয়ামের মধ্যেই পাওয়া যায়। 9-10 পরে আসছিলি পেট্রোলিয়াম হতে, মানে পেট্রোলিয়ামের আমরা যদি ওই ওটাকে কি বলবো, ওই বিক্রিয়াটার নাম ছিল ওই অ্যালকেন বড় বড় চেইন তাপ বিযোজন, যেটা বলতাম যে বড় বড় চেইনকে ভেঙে ছোট ছোট যৌগে পরিণত করা। সেই পেট্রোলিয়ামের মধ্যে এরকম অসংখ্য অ্যালকেন থাকে। সেই অ্যালকেন গুলাকে আমরা ছোট ছোট চেনে যখন ভাগ করি, তখন ওইখান হেক্সেন থেকে এরকম বেনজিন পাওয়া সম্ভব। ওকে, সো আমরা এই বিক্রিয়াটা দেখে আসছিলাম যে আমরা যদি হেক্সেন নিই, হেক্সেন দেখতে কিরকম, CH3 এরকম CH2 6টা কার্বন থাকে। সো ওটাকে আমি এভাবে লিখছিলাম CH2, 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 CH3। এটা একটা হেক্সেন। এটাকে আমরা এভাবে সোজাও লিখতে পারতাম, বাট এভাবে লিখছি কারণ এটা থেকে বেনজিন বানাবো। এটা একটা হেক্সেন এবং সেইটা নরমাল হেক্সেন, সো এটাকে এন হেক্সেন এভাবে লেখা হয়। সো আমরা এইটাকে ধাপে ধাপে কয়েকটা বিক্রিয়া দিয়ে আস্তে আস্তে এটাকে বেনজিন বানাইছিলাম। সেটা অ্যালকেনের মধ্যে পড়ে আসছিলাম, আবার একটু দেখাচ্ছি। আমরা যদি ফার্স্টে এটাকে অ্যালুমিনিয়াম অক্সাইড প্রভাবক বা ওই সাথে হচ্ছে প্লাটিনাম 500°C তাপমাত্রা, প্রভাবক যদি মনে না থাকে তাহলে লিখে দিবি প্রভাবক উচ্চ তাপমাত্রা। তবে চেষ্টা করবি কিছু বিক্রিয়ার জন্য এগুলো মুখস্থ করে ফেলার। এটা দিয়ে যদি বিক্রিয়া দিই, তাপ বিযোজন বিক্রিয়া হয়। তাপ বিযোজন বিক্রিয়া ছিল বড় বড় অ্যালকেন ভেঙে ছোট ছোট অ্যালকেন হয় এবং অ্যালকেনগুলা অ্যালকিন এবং হাইড্রোজেন উৎপন্ন করতে পারে। সো এই হেক্সেনটা হেক্সিন হয়ে যাবে। প্রথমে এইটা 6 কার্বনের হেক্সিন হবে। তার মানে এরকম অবস্থা দাঁড়াবে CH3, CH2, CH2, CH2। এই যে এইখানে 2টা হাইড্রোজেন চলে যাবে আর এখানে একটা ডাবল বন্ড চলে আসবে। তার মানে এরকম অবস্থা দাঁড়াবে। এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে মানে CH, আর ওখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে CH2, আর ওই দুইজনের যে হাত ফাঁকা হইলো সেইটা একটা দ্বিবন্ধন দিয়ে কভার হবে। ওকে, হেক্সিন হয়ে গেছে। তাহলে প্রথম ধাপে আমরা হেক্সিন পাবো। এটা হচ্ছে হেক্সিন 1। ওকে, দ্বিতীয় ধাপে এখানে একটা বিক্রিয়া ছিল, সেটার নাম ছিল চাক্রিকরণ আর কি। এটা প্রথম ধাপ ছিল। প্রথম ধাপটাকে আমরা তাপ বিযোজন লিখে দিছিলাম আগেরবার। দ্বিতীয় ধাপে এটা ছিল চাক্রিকরণ বা চাক্রিকরণ এভাবে বলে, চাক্রিকরণ। সো এই যৌগটা এবার চক্র হবে। আই মিন চক্র হওয়া মানে এইটা অফ হয়ে যাবে, এই জায়গাটা বদ্ধ শিকল যৌগ হয়ে যাবে। সো সেইটা হওয়ার জন্য যেটা দরকার, এই কার্বনের একটা হাত ফাঁকা হওয়া দরকার। তো এই কার্বনের হাত ফাঁকা হলে কি অবস্থা হয় দেখাই। CH2 হয়, CH2, CH2, বাকিরা যেরকম আছে ওরকমই থাকবে। CH2, আচ্ছা, এই তো আগের থেকে CH ছিল, সরি, এটা CH আর এটা CH2 এরকম ছিল তারা। তো এর একটা হাত ফাঁকা হয়ে যাবে মানে হচ্ছে হাইড্রোজেনটা চলে যাবে, ওর হাইড্রোজেনটা গিয়ে এইখানে বসবে, তাইলে এটা হয়ে যাবে CH2। এই ডাবল বন্ডটা ভেঙে গেছে, এইখানে শিফট হবে সেটা, এইরকম অবস্থা দাঁড়াবে। মানে এইখানকার CH3 যেটা ছিল সেইটার হাইড্রোজেনটা শিফট করবে এই জায়গায়, ডাবল বন্ড আর থাকবে না, সেটা ওখানে শিফট করে যাবে। ওকে, সো এইবার
এটা একটা চক্র ক্লোজ হইছে, জাস্ট খালি হাইড্রোজেনটা স্থান চেঞ্জ করছে, এইখানকার 3টা হাইড্রোজেনের জায়গায় 2টা হয়ে গেছে, সেই হাইড্রোজেনটা চলে গেছে এই জায়গাটায় CH2, এই বন্ধনটা শিফট করে এখানে চলে আসছে। ওকে, এটা চক্র ক্লোজ হয়ে গেছে। এইবার এইটার নাম হয়ে গেছে সাইক্লোহেক্সেন। সাইক্লোহেক্সেন। এন্ড লাস্ট আমরা আরেকবার হাইড্রোজেন বিচ্যুতি বিক্রিয়া করব, মানে হাইড্রোজেন সরে যাবে এখান থেকে। এই যে 2টা কার্বন থেকে 2টা এইচ মিলে হাইড্রোজেন পরমাণু আকারে বের হয়ে যাবে, এইখান থেকে আরেকটা হাইড্রোজেন অণু আকারে বের হয়ে যাবে, এইখান থেকে হাইড্রোজেন অণু, এখান থেকে হাইড্রোজেন অণু, মানে 3 অণু হাইড্রোজেন সরে যাবে। তাহলে সেই ধাপটাকে আমরা বলছিলাম হাইড্রোজেন বিচ্যুতি। হাইড্রোজেন বিচ্যুতি। কেউ যদি এখানে তাপমাত্রা প্রভাবক দিতে চায়, এই যে আবার এই জিনিসটা দেওয়া লাগবে, এই যে এখানে যেমন হাইড্রোজেন সরে গেছিল, এই একই তাপমাত্রা প্রভাবক, আর নাইলে খালি হাইড্রোজেন বিচ্যুতি লিখে দিলে হবে। তার মানে 3 অণু হাইড্রোজেন সরে যাবে। কেউ চাইলে এখানে -3H2 লিখে দিতে পারে, ইচ্ছা না হইলে লিখবে না, সমস্যা নাই। তাইলে এইখান থেকে হাইড্রোজেন যাবে প্রতিটা থেকে একটা একটা করে, তার মানে এখান থেকে CH 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 CH, এই প্রত্যেকটা জায়গা থেকে টোটাল 6টা হাইড্রোজেন, মানে 3 অণু হাইড্রোজেন চলে গেছে। তাইলে এখানে দ্বিবন্ধন আসবে, এইখানে একটা আসবে, এইখানে একটা আসবে, এখানে একটা আসবে, এই বেনজিন পাইছি আমরা। ওকে, সো এই বিক্রিয়াকেই কেউ যদি শর্টকাটে লিখতে চায়, আমি বলছিলাম এই জিনিসগুলোকে আমরা এভাবে না দেখে, এইটাকে চাইলে আমরা এভাবে দেখাইতে পারবো পরীক্ষার খাতায়, এভাবে। ওকে, এই এনহেক্সেনকে এভাবে দেখাবো শুধু, এইটাকে আমরা শুধু এভাবে দেখাইতে পারবো। এই যে 6 কর্নারে 6টা কার্বন, এই যে দ্বিবন্ধনটা এখানে, এভাবে দেখাইতে পারবো। এইটাকে শুধুমাত্র এই যে 6 কার্বন, এই চাক্রিক যৌগ সাইক্লোহেক্সেন, আর এইটাকে এই বেনজিন, এভাবে দেখাইতে পারবো। কেউ যদি এটাকে এভাবেও দেখায় কোনো প্রবলেম নাই। ওকে, আগে হেক্সিন কেন বানান? আচ্ছা, ওই নাইমুর কোশ্চেন করছে যে আগে হেক্সিন কেন বানাইলাম? কারণ আমরা যদি চক্র ক্লোজ করতে চাই, দ্বিবন্ধনে যাওয়া ছাড়া কোনো ওয়ে নাই। একক বন্ধন হুট করে ভেঙে চক্র হওয়ার কোনো চান্স নাই। প্রথমে দ্বিবন্ধনে যাইতে হবে, এই জন্য ফার্স্টে অ্যালকিন বানাইতে হয়েছে। ওকে, কারণ এমনিতেই আমরা জানি অ্যালকেন সক্রিয় না। আচ্ছা, থ্যাঙ্কস। হ্যাঁ, হ্যাঁ, এইখানে এই যে এগুলা জায়গায় প্রভাবক তাপমাত্রা এগুলা দিতে হবে, মানে আর কি, যদি পারিস, না পারলে ওরকম লিখে দিবি, মানে পেন নেওয়ার দরকার নেই, বড় বিক্রিয়া তো, যদি কেউ এভাবে লিখে দেয় তাইলেও নাম্বার দিবে, সমস্যা। নোটের মধ্যে বোধহয় লেখা আছে। আচ্ছা, এবার 2 নাম্বার বেনজিনের প্রস্তুতি, যেটা আমরা আগের দিন পড়ে আসছি, ওই যে একটা গল্প বানাইছিলাম যে লেট কামার কাকে নিয়ে, জানো? সজলকে নিয়ে। ওকে, সো এই আগের দিন যেহেতু আমরা বেনজিনের ওই প্রস্তুতি পড়ে আসছি, নতুন করে আর বোঝানোর কিছু নাই, জাস্ট খালি বিক্রিয়াটা লিখে দিচ্ছি। আমরা ইথাইন হতে বানাইতে পারি। সো আজকে সরাসরি বিক্রিয়া লিখে দিচ্ছি যে 3 অণু ইথাইন, সেটাকে লোহার পাইপের ভেতর দিয়ে পাস করতে হবে, এবং ওই পাইপটাকে তখন 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করলে পাইপের অপর পাশ দিয়ে সেটা বেনজিন আকারে বের হয়ে আসবে। ওকে, এই বিক্রিয়াটা ছিল, এবং বলছিলাম এই বিক্রিয়াটা যদি আমরা আয়রনের বদলে নিকেল দিয়ে করি, তাহলে সেক্ষেত্রে তাপমাত্রাটা একটু কম লাগে, 70 ডিগ্রি সেলসিয়াসেই হয়ে যায়। তবে বেশি কমন এইটা, পরীক্ষায় উদ্দীপকে এটাই বেশি আসে। ওকে, তার মানে আমাদের পেছনের বিক্রিয়াগুলাই বারবার রিপিট হচ্ছে। লেখা হয়েছে মুসি। এবার 3 নাম্বার বিক্রিয়া, এটাও আমরা একদম প্রথম দিকে অ্যালকেনে পড়ে আসছি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। 3 নাম্বার বিক্রিয়াটাও আমাদের পুরাতন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন। এই টাইম এন্ড হয়ে গেলে আবার জয়েন দিস, একই আইডি, ডিকার্বক্সিলেশন। সো ডিকার্বক্সিলেশন ছিল আমরা জৈব অ্যাসিড থেকে বা জৈব অ্যাসিডের লবণ থেকে কার্বক্সিল মূলকের যে পর্শনটুকু, সেইটাকে সরাই ফেলবো। তো আমাদের তখন আমরা একটা জৈব অ্যাসিডের লবণ নিতাম, সেটা ছিল RCOONA এরকম। তো ওইখানে তো অ্যালকাইল মূলক ছিল, কিন্তু আমাদের তো অ্যালকাইল মূলক দিয়ে হবে না, আমাদের এখন অ্যারাইল মূলক লাগবে, কারণ আমরা এবার অ্যারোমেটিক যৌগ বানাইতে যাচ্ছি। সো এইবার
এই অ্যারাইলমূলক মানে ওই আর সি ডাবল এন এর জায়গায় এই বেঞ্জিন বলয়ের এ আর যেটা বা এ আর সি ডাবল এন এ এইরকম লবণ আসবে এবার। এখানে আর আর মূলক নাই, এবার এ আর মূলকটা চলে আসছে। ওকে, সো এইটার নাম হচ্ছে সোডিয়াম বেনজয়েট। এই লবণটার নাম হচ্ছে সোডিয়াম বেনজয়েট, আসছে হচ্ছে বেনজয়িক অ্যাসিড থেকে। বেনজয়েট, সোডিয়াম বেনজয়েট। তো এইটার সাথে তার মানে নোটের মধ্যে ওখানে আর লেখা, ওই জায়গায় এ আর দিয়ে দিস, হয়তো ভুলে লিখছি কিনা আমি লেখানোর সময়। আচ্ছা, সোডিয়াম বেনজয়েট এইটার সাথে এবার আমরা আমরা কি করতে যাচ্ছিলাম, আমরা ডিকার্বক্সিলেশন করতে যাচ্ছিলাম। মানে এই যে এই পোরশন যেটা আসছে, মানে এই যৌগটা অ্যাকচুয়ালি আসছে এরকম একটা অ্যাসিড থেকে, এটার নাম বেনজয়িক অ্যাসিড। বেনজিন বলয়ের সাথে যখন সি ডাবল এইচ থাকে, এ আর এর সাথে যখন সি ডাবল এইচ থাকে, এটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হয়ে হাইড্রোজেন সরে গিয়ে এখানে সোডিয়াম আসছে, এটার নাম সোডিয়াম বেনজয়েট। হুম, তো এই সোডিয়াম বেনজয়েট থেকে আমরা কি করব, কার্বক্সিল মূলকের পোরশনটা সরাবো, এই জন্য এটার নাম ডিকার্বক্সিলেশন। সো এই পোরশনটাকে সরাই ফেলতে যাচ্ছি। সো আমরা কি করব, যেহেতু CO2 আকারে এই পোরশন চলে যায়, আমরা জানি সোডিয়াম হাইড্রোক্সাইড মানে CO2 যেহেতু অম্লধর্মী, আমরা ক্ষারধর্মী একটা ক্ষার নিয়ে, আই মিন ক্ষার নিয়ে, এবং এই ক্ষেত্রে ক্যালসিয়াম অক্সাইড আর তাপ দেওয়া লাগে, মানে এই ক্ষার আর ওই চুন এটাকে একসাথে আমরা সোডা লাইম বলতাম। সো সোডা লাইম সহ এটাকে যদি তাপ দেই তখন কি কাহিনী হবে, এইখান থেকে সি ডাবল ও Na আর এখান থেকে NaO, এই পুরাটা মিলে Na2CO3 আকারে বের হয়ে যাবে। মানে কাহিনীটা কি হইলো, এখান থেকে অ্যাকচুয়ালি CO2 বের হয়ে আসছে, আর সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন হয়ে, বা সোডিয়াম হাইড্রোক্সাইড না, সোডিয়াম অক্সাইড মানে Na2O এর সাথে CO2 আর NO2, এই সরি, Ca2 আর Na2O, এই যে Na2O এটার সাথে বিক্রিয়া হয়ে অ্যাকচুয়ালি এটা বানাইছে। এই যে এটা একটা ক্ষার, ধাতুর অক্সাইডকে আমরা ক্ষার বলি, আর অধাতুর অক্সাইডকে অম্ল বলি বা অ্যাসিড বলি, সেটা মিলে লবণ হইছে। আর বাকি হাইড্রোজেনটা এইখানে বেনজিনের সাথে যুক্ত, মানে অ্যারাইল মূলকটার সাথে যুক্ত হয়ে যাবে, মানে বেনজিন পাবো। এটা একটা বেনজিন। ওকে, তো যারা অনলাইনে আছিস আরেকবার একটু জয়েন দে। ওকে, আমাদের এখন এই কয়টা যে, ওকে ঠিক আছে, সমস্যা নাই রে, আমি বুঝতে পারছি, প্রবলেম নাই, ক্লাস কর। আচ্ছা, এখন আমরা বেনজিনের যে কয়টা প্রস্তুতি দেখলাম, এই কয়েকটার বেশিরভাগটাই আমাদের আগে জানা ছিল, আরেকবার রিভিউ হইলো। একটু ডিফারেন্ট ছিল এটা, এটা আগে আমরা অ্যালকাইল মূলক দিয়ে পড়ছিলাম, এখন সেটা অ্যারাইল মূলক দিয়ে আসছে। সো এখন আমরা আরেকটা বেনজিনের আরেকটা প্রস্তুতি দেখব, সেটা আগে আমরা দেখি নাই, তবে ওটা সহজ এবং এটা ইম্পর্টেন্ট, পরীক্ষায় এটা আসে। তো 4 নাম্বার প্রস্তুতিটা হচ্ছে ফেনল, ফেনলের বিজারণ দ্বারা, ফেনলের বিজারণ দ্বারা, ফেনলের বিজারণ দ্বারা। এই ফেনল দেখতে এরকম, বেনজিনের ওই একটা হাইড্রোজেন সরে যাবে, মানে অ্যারাইল মূলকের সাথে একটা OH চলে আসবে, এটাকে আমরা ফেনল বলি। তো আমরা অলরেডি দেখতেছি আমরা যে আমরা জাস্ট খালি এখান থেকে অক্সিজেনটা সরাই দিলে ওই হাইড্রোজেনটা ওখানে বসলেই বেনজিন হয়ে যাচ্ছে। ওকে, তার মানে অক্সিজেন কোনো একটা জায়গা থেকে সরাই নেওয়া, এটাকে আমরা বলতাম বিজারণ। অক্সিজেন যুক্ত করাকে বলতাম জারণ, অক্সিজেন সরাই নেওয়াকে বলতাম বিজারণ। তাইলে আমরা অক্সিজেন সরাই নিলেই হচ্ছে। সো আমরা এখান থেকে অক্সিজেন যদি সরাই নিতে চাই, তাহলে আমাদের কি করা লাগবে, অ্যাকচুয়ালি আমাদের একটা বিজারক দেওয়া লাগবে, যে বিজারক অক্সিজেন সরাই নেবে। সো আমাদের জানি যে ধাতু বিজারক হিসেবে কাজ করতে পারে, সো আমরা এখানে যদি জিঙ্ক ইউজ করি আর সামান্য তাপ দিলে, এইটা জিঙ্ক কি করবে, এই অক্সিজেনটাকে নিয়ে জিঙ্ক অক্সাইড আকারে বেরোয় আসবে, আর ওই হাইড্রোজেনটা ওই জায়গায় থেকে যাবে, আই মিন বেনজিন হয়ে যাবে। সো কেউ চাইলে ওই হাইড্রোজেন দিয়েও লিখতে পারে, না লিখলেও সমস্যা নাই, তবে ওই যে বিক্রিয়ায় ব্যালেন্স করার জন্য, যেহেতু এখানে এইচটা লিখছি এই জন্য এখানে দেখাই দেওয়া। এই, সো বিক্রিয়াটা সহজ, পরীক্ষায় এটা প্রায় আসে, এখানে এ, এখানে জিঙ্ক, এখানে তাপ দিয়ে এখানে বি লিখে দিবে। ওকে, তারপরে সাথে হয়তো জিঙ্ক অক্সাইড বা এরকম কিছু একটা দিয়ে, এরকম দিলে তারপরে কোশ্চেন দেখেই বুঝে যাবি যে এটা অ্যাকচুয়ালি বেনজিনকে মিন করতেছে বা ফেনলকে মিন করতেছে, এরকম উদ্দীপক পাবি, কমন কিছু উদ্দীপক। হ্যাঁ ভাইয়া, হ্যাঁ আমরা বিজারক, বিজারক কিন্তু অনেক আছে। আমরা যত বিক্রিয়া লিখে আসি, আমাদের যদি আমরা ধর এক জায়গায় অ্যাসিড ইউজ করছি,
সালফিউরিক অ্যাসিড। সেই জায়গায় কি আমরা HCl ইউজ করলে হবে না? অবশ্যই হবে। আমরা যেকোনো বিক্রিয়ার মধ্যে যে বিকারকটা ইউজ করতেছি সেটা যে ধর্ম দেখায়, সেই ধর্মের অন্য কোনো যৌগ যদি এনে ওখানে দেই, বিক্রিয়া হবে। তাইলে আমরা বিক্রিয়ার মধ্যে স্পেসিফিক জিনিসগুলা নিচ্ছি কখন? আচ্ছা, স্পেসিফিক জিনিসগুলা নেওয়ার রিজন হচ্ছে আমরা একটা বিক্রিয়া যখন লিখি, ধর খাতা কলমে আমরা একটা কিছু লিখে ফেললাম। কিন্তু বাস্তবে সেটাকে ল্যাবে করতে গিয়ে স আ আচ্ছা আবির, তোর কি প্রবলেম হচ্ছে? আচ্ছা দাঁড়া একটু ওয়েট, আমি কি ইয়া করে দিছি নাকি? আচ্ছা, সরি আমি মনে হয় এই এবার আনমিউট করতে পারিস নাকি দেখ তো? আবির, আচ্ছা সরি আমি ওই অপশন ইয়া করে ফেলছিলাম। আচ্ছা একটু দাঁড়া তো একটু। ওকে। তাহলে আমরা যেটা বলতেছিলাম ওই আ আমরা এখন যেকোনো বিক্রিয়া ধর এখানে জিংকের বদলে আমরা সোডিয়াম ইউজ করতে পারি। তারপরে আরো অনেক টাইপের বিকারক বিজারক আছে, সেগুলো আমরা ইউজ করতে পারি। কিন্তু আমরা কোনটা ইউজ করব এটা ডিপেন্ড করবে আমাদের টোটাল খরচটা কিরকম আসবে। ওই জিনিসটা ওইটা এভেইলেবল কতটুকু, সেটা কতটুকু কম রিস্ক, এগুলা সব মিলে একটা ক্যালকুলেশন করে তারপরে অ্যাকচুয়ালি বিক্রিয়াগুলা ঠিক করা হয়। সো আমাদের বইয়ের মধ্যে যে বিক্রিয়াগুলা লেখা ওগুলা হচ্ছে সবচেয়ে ইজি মেথড, সবচেয়ে এভেইলেবল মেথড, কমন জিনিস দিয়ে বিক্রিয়াগুলা লেখা। তার মানে এই না যে আমরা ওই বিক্রিয়া অন্য কিছু দিয়ে চালাইতে পারবো না। আমরা এই জিংকের জায়গায় অন্য কোনো বিজারক দিয়ে ওই ইয়া করতে পারবো। কিন্তু ধর যদি সোডিয়াম নেই তাহলে সেই ক্ষেত্রে রিস্ক হবে। সোডিয়াম আবার বাতাসের সাথে বিক্রিয়া করে। তো সোডিয়াম নিয়ে কি বিক্রিয়া করাইতে পারবো না? পারবো। আমার এক্সট্রা মেথড এপ্লাই করা লাগবে। খোলা অবস্থায় করতে পারতেছি না। জিংকে যেমন ইজিলি পাত্রে খোলা অবস্থায় নিয়ে করতে পারবো। সোডিয়ামের ক্ষেত্রে আরেকটু ওই বিক্রিয়া পাত্রের পিছনে আবার আরেকটা খরচ চলে যাবে। সো এরকম সবকিছু ঠিকঠাক করে তারপরে একটা বিক্রিয়া মেইনটেইন করা হয় অ্যাকচুয়ালি। ওকে। এবার আসি। আ আচ্ছা, আ ও বলতেছে যে এই বেনজিনটাকে এটাকে আমি অ্যারাইল হিসাবে বলতে পারি কিনা? মানে অ্যারাইল কিন্তু এই হাইড্রোজেন ছাড়া পোরশনটুকু। বেনজিন থেকে একটা হাইড্রোজেন সরায় নিলে যা থাকে সেটাকে বলি অ্যারাইল। তার মানে আমার যদি এটা না থাকতো তাইলে এটাকে অ্যারাইল বলতাম। অ্যারাইল একটা মূলক। সো যখন এখানে হাইড্রোজেন চলে আসছে তখন এটা বেনজিন। মানে অ্যারাইল হাইড্রোজেন বলে কোনো যৌগ নাই। সেটা বেনজিনই বলব। তবে যদি এইখানে কোনো একটা যৌগে যদি এরকম হয় সামনে আমাদের আসবে, এটাকে আমরা অ্যারাইল ক্লোরাইড বলতে পারবো। ওকে? আচ্ছা। এইবার তো আমাদের আ বেনজিনের বিক্রিয়ায় চলে যাচ্ছি। প্রস্তুতি দেখলাম, এখন বিক্রিয়া। বেনজিনের বিক্রিয়া। সো বেনজিনের বিক্রিয়ার ১ম যে আ আমরা বলেই আসছি যে বেনজিন বিশেষ কিছু বিক্রিয়া দিত, যার কিছু অ্যালকিনের মতো, আবার কিছু অ্যালকিনের মতো না। মানে বেছে কিছু বিক্রিয়া দিত। আচ্ছা, সো আমরা ওই অ্যালকিনের মতো যেগুলা, তো ফার্স্টে সংযোজন বা জুতো। সো অ্যালকিন কি করত? অ্যালকিনের সাথে আমরা হাইড্রোজেন সংযোগ করতে পারতাম। সো এই বেনজিনও এই হাইড্রোজেন সংযোজনের বিক্রিয়াটা দেয়, একইভাবে দেয়। তাইলে এই বেনজিনের মধ্যে ধর বেনজিনের মধ্যে যে ৩ টা দ্বিবন্ধন থাকে, আমরা এখানে হাইড্রোজেন যোগ করব। প্রত্যেকটা দ্বিবন্ধন ভেঙে যাবে আর ওখানে ওই একটা করে হাইড্রোজেন বসবে। একটা দ্বিবন্ধন ভাঙবে, এইখানে একটা হাত আসবে, এইখানে একটা হাত আসবে। ওই ২ হাতে একটা হাইড্রোজেন বসবে ওই অ্যালকিনের মতো। এইখানে ওই দ্বিবন্ধন ভেঙে একটা হাইড্রোজেন বসবে। এখানেও একই অবস্থা। মানে টোটাল ৬ টা হাইড্রোজেন বসবে। তার মানে ৩ অণু হাইড্রোজেন। এবং এই বিক্রিয়াটা হওয়ার সময় অ্যালকিনে আমরা নিকেল দিতাম, ২০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিতাম। এখানেও তাই হবে। তাহলে লাস্টে এটা দেখতে কেমন অবস্থা হবে? জাস্ট এরকম হয়ে যাবে। মানে ওই দ্বিবন্ধনগুলো আর থাকবে না। দ্বিবন্ধনগুলা ভেঙে একক বন্ধন হয়ে গেছে। সবগুলা কর্নারে এখন CH2 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 এই অবস্থা। আর আগে এখানে ছিল CH 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 এরকম অবস্থা ছিল। সবগুলা CH ছিল। আচ্ছা। তো কেউ চাইলে এখানে ওই ৬ টা হাইড্রোজেন দেখায়ও দিতে পারে বাইরে। ইচ্ছা দেখানোর দরকার নেই।
আর কেউ চাইলে এটাকে চক্র দিয়েও লিখতে পারে, তাতেও কোনো সমস্যা নাই। মানে যত আস্তে, আস্তে বুঝে যাবি তুই তত শর্ট লিখতে পারবি। এভাবে লিখলেও কোনো সমস্যা নাই। তার মানে বেনজিন ৩ অণু হাইড্রোজেন নিয়ে সে সাইক্লোহেক্সেন হয়ে যাবে। ওকে? আচ্ছা, তার মানে অ্যারোমেটিক যৌগ থেকে আমরা হ্যাঁ ভাইয়া? নিকেল হ্যাঁ, নিকেল অবশ্যই দিব এইখানে। নিকেল অবশ্যই দিব এইখানে। নিকেল ছাড়া এই বিক্রিয়া হবে না। না, নিকেল দেওয়া আছে তো, আমি দেখতেছি তো নোটে। আচ্ছা, না দেওয়া থাকলে দিয়ে নে, সমস্যা নাই। আচ্ছা, মানে এইখানে প্লাটিনাম, নিকেল কিছু একটা দেওয়া লাগবে। প্রভাবক দেওয়া লাগবে। ডি ব্লক মৌল ওই যারা ইয়া অধিশোষণ তত্ত্ব দেখাইতে পারে সেটা। আচ্ছা। সো এই টাইপের বিক্রিয়া কিন্তু অ্যালকিন দিত। ওকে? সো বেনজিনও এটা দিছে। সেকেন্ড বিক্রিয়া হচ্ছে ওই যে অ্যালকিনের মধ্যে ব্রোমিন সংযোগ হইতো। আমরা ওই যে ব্রোমিন পানি পরীক্ষার যে বিক্রিয়াটা বলছিলাম এরকম। সো এই বেনজিনের মধ্যে এরকম ব্রোমিন সংযোগ হবে। তো ২ নাম্বার হচ্ছে হ্যালোজেন সংযোজন। সো এই হ্যালোজেন সংযোজনের মধ্যে ক্লোরিন দিয়ে দেখাচ্ছি। হ্যালোজেন সংযোজন সেইটাই আমি ক্লোরিন দিয়ে দেখাচ্ছি। পরীক্ষায় আসলেই ক্লোরিন দিয়ে আসবে। কারণ এটা দিয়ে আমরা একটা স্পেশাল যৌগও বানাইতে পারি। সো আমরা এখানে ওই আবারও এখানে যে ৩ টা দ্বিবন্ধন আছে ওই ৩ টা দ্বিবন্ধনই ভাঙবে। প্রত্যেকটা একটা করে ক্লোরিন বসবে। তার মানে ৩ অণু ক্লোরিন লাগবে। টোটাল ৬ টা ক্লোরিন লাগবে। এবং এই বিক্রিয়া হওয়ার জন্য সূর্যের আলোর উপস্থিতি দরকার হবে। সূর্যের আলোর উপস্থিতি দরকার হবে। এবং সেই ক্ষেত্রে এই প্রত্যেকটা বন্ধন যে ভেঙে গেছে ওই জায়গাগুলাতে ক্লোরিন বসে যাবে। আগেরবার ওখানে হাইড্রোজেন বসছিল দেখে আর দেখানো দরকার পড়ে নাই। এবার ক্লোরিন বসছে দেখে দেখাই দিচ্ছি। ভেতরের চক্র কিন্তু নাই। ওকে? সো এই যৌগটার নাম এখন গ্যামাক্সিন বা এই বেনজিন হেক্সাক্লোরাইড এভাবে বলা যেতে পারে। আ তবে ওই গ্যামাক্সিনটা বাণিজ্যিক নাম। এটাই আমরা লিখব। গ্যামাক্সিন এইটা জীবাণুনাশক হিসেবে সরি কীটনাশক হিসেবে ইউজ করা হইতো, হ্যাঁ? কীটনাশক হিসেবে ইউজ করা হইতো। এখন আর ইউজ করা হয় না। কারণ এটার পরিবেশের উপরে ক্ষতিকর প্রভাব আছে বা সাইড ইফেক্ট আছে। আচ্ছা, আ তবে মাঝে, মাঝে ক নাম্বারে আসে গ্যামাক্সিনের সংকেত কি? আবার কখনো, কখনো আ অবজেক্টিভ গুলাতেও আসে। আচ্ছা, এইবার আমাদের ওজনীকরণ বিক্রিয়া যেমন দেখছিলাম, অ্যালকিন, অ্যালকাইন ২ টাই দিছে। বেনজিনও ওজনের সাথে সংযোজন বিক্রিয়া দেয়। মানে ওজনীকরণ বিক্রিয়াটা এটা এই সংযোজনের মধ্যেই পড়বে। কারণ ওজন সংযোজন হিসেবে। সো এটা একটু ঢং করে লেখা লাগবে। একটু জায়গা নিয়ে লিখতে হবে। এটা কিন্তু সংযোজন বিক্রিয়ার মধ্যেই ৩ নাম্বার হচ্ছে ওজন সংযোজন। একটু ধৈর্য ধর আর ২ টা বা ৩ টা বিক্রিয়া লেখার পরে বেনজিন শেষ হয়ে যাবে। সহজ। হ্যাঁ, ভাই শেষ হইছে? ওকে, থ্যাংকস। তাইলে কালকে আমি জানাবো তোরে। O3 সংযোজন। ওকে, তো এই বেনজিন আ আচ্ছা বেনজিনকে এবার একটু ভেঙে লিখি। বেনজিন মানে হচ্ছে এইখানে CH, 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 CH। ওকে, এখানে ৩ টা দ্বিবন্ধন থাকবে একান্তর এই অবস্থা। তো আমরা এখানে ওজন সংযোগ করব। ওজন সংযোগ করা মানে ওই O3। সো আমরা অ্যালকিন বা অ্যালকাইন যখন দেখছিলাম তখন ওজন সংযোগ যখন করতাম O3 অণু ওই যেখানে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন আছে ওই জায়গায় গিয়ে বসে যায়। সো এখানে দ্বিবন্ধন আছে ৩ টা। তার মানে O3 কয় অণু হবে? ৩ অণু। ৩ অণু ওজন এসে যুক্ত হবে। সো ৩ অণু ওজন যদি এখানে যুক্ত করি তাহলে কি অবস্থা দাঁড়াবে? এটাকে একটু উপরে লিখতেছি। আচ্ছা, তোরাও কিন্তু পরীক্ষায় খাতায় জায়গা না হলে এরকম অ্যারোকে বাঁকায়ে নিচে বাঁশে যাইতে পারবি। কোনো সমস্যা নেই। ওকে? তোরা অবশ্য উপরে উঠবি না, নিচের দিকে যাবি। আচ্ছা, এখন আমাদের এই ক্ষেত্রে এই বিক্রিয়াটাকে একটু বড় করে লিখবো। কারণ ওই যে ওজন বিক্রিয়া হওয়ার সময় আমরা দেখছিলাম ওই যে পালকির মতো একটা গঠন হয়। তারপর সেটাকে আমরা আবার ভাঙছিলাম। এখানেও একই অবস্থা হবে। এই ৩ টা জায়গায় আমাদের সেই ওজনটাকে বসাইতে হবে। এইখানে, এইখানে আর এখানে। সো এইটা লেখার জন্য আমি একটু জায়গা নিচ্ছি। সেটা হচ্ছে এই একক বন্ধনগুলা থেকে যাবে। সো এগুলাকে রেখে দিচ্ছি। এই একক বন্ধনও থেকে যাবে।
এইখানকার একক বন্ধনটাও থেকে যাবে। ওকে, ওই ৩টা বন্ধনের কিছু হবে না, জাস্ট যেখানে দ্বিবন্ধন আছে সেই জায়গাগুলাতে O3 বসে যাবে এবং O3 বসতো এভাবে এই পালকি শেপে, তাই না? এরকম শেপ হইতো। ওকে, সো এইখানেও আরেকটা O3 আসবে, এইখানেও আরেকটা O3 আসবে। ৩ অণু ওজন এসে কার্বনে, এগুলা কিন্তু কার্বনের সাথে বন্ধন। হাইড্রোজেনগুলা অবশ্য ওভাবে লিখলেও সমস্যা নাই। কিন্তু বন্ধনগুলো অ্যাকচুয়ালি কার্বনের সাথে, হ্যাঁ? ওকে, এরকম ৩টা, এই গঠনটা একটু ১ম বার আঁকতে একটু ঝামেলা হয়। সমস্যা নাই, আমারও হইছে। আস্তে, আস্তে ঠিক হয়ে যাবে। আবার আঁকবো? আচ্ছা, আবার আঁকবো নাকি বুঝাবো? বুঝাবো। জাস্ট বেনজিন ছিল, বেনজিনের সাথে O3 যুক্ত হয়েছে। সো O3 যুক্ত হয় বা ওজন যুক্ত হয় বা এই দ্রুত বিক্রিয়াটা দেয় কারা? দ্বিবন্ধনগুলাই দেয়। তার মানে এই একক বন্ধন যেগুলো, ওগুলার কিচ্ছু হবে না। ওগুলা যেমন ছিল ওরকমই রয়ে গেছে। শুধু দ্বিবন্ধনগুলা ভাঙছে। দ্বিবন্ধন ভাঙছে, এতক্ষণ যে বিক্রিয়াগুলা দেখতেছিলাম দ্বিবন্ধনের একটা বন্ধন ভাঙতেছিল। বাট ওজনীকরণ বিক্রিয়ার সময় সবসময় ২টা বন্ধন একবারে ভেঙে যায়। অ্যালকিনের যে দ্বিবন্ধনগুলা ছিল। সো 2টা বন্ধনই ভেঙে গেছে, 3টা অক্সিজেনের, এই 2টা আর এই একটা। ওকে, অক্সিজেনের যেহেতু 2 হাত, প্রতি ক্ষেত্রেই অক্সিজেনের 2 হাত ফিল আপ হয়েছে। এইদিকে 2 হাত, এই ক্ষেত্রেও অক্সিজেনের 2টা হাত হয়েছে, এই ক্ষেত্রেও 2টা হাত। এভাবে 3 জায়গায় ওজন এসে বসছে, এজন্য 3 অণু ওজন দিছি। ওকে, আচ্ছা, এখন এই বিক্রিয়াটায় এই বিক্রিয়ায় কি হইতো? এইটা হওয়ার পরে কি হইতো? ওই যে মনে আছে নায়ক গাছের উপরে থাকতো আর ওই পানি ছাড়তো আর কি। তো এই ক্ষেত্রেও পানি আসবে। তো সেই পানি এইবার কিভাবে এই পালকির গঠনটাকে ভেঙে ফেলবে? যদি এটা আসলে এই পালকির মধ্যে মানুষজন নেওয়া যাবে না আসলে, কি আর করা। সো এখন এইখানে ভাঙবে কিভাবে? এই যে এই সাইডটা ভাঙবে এই অক্সিজেনগুলা বাদ রেখে, এই সাইডেও ভাঙবে এই অক্সিজেনগুলাকে বাদ রেখে, এই সাইডে ভাঙবে অক্সিজেনগুলাকে বাদ রেখে। ওই ৩ টা অক্সিজেনের কিচ্ছু হবে না। তো একটু ইয়া করে দেখলে দেখ, এটা একটা ৩ টা রাস্তা এক জায়গায় মিলছে, এরকম 3 ওয়ে রোড হয়ে গেছে, হ্যাঁ? আচ্ছা, সো এভাবে ভাঙবে। এভাবে যদি ভাঙে কি পাবো অ্যাকচুয়ালি আমরা? দেখ, এই যে এখান থেকে যদি দেখি CHO CHO ২ টা একসাথে। এরকম এইখানেও CHO 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 CHO, মানে এই জিনিসটা আমরা পাচ্ছি ৩ অণু। সেটা হচ্ছে CHO CHO, এই চো এটাকে আমরা ৩ অণু পাচ্ছি। এটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। ওকে, এই যৌগটার নাম ছিল গ্লাইঅক্সাল। আগেও আমরা এটাকে পাইছিলাম একবার। এইটা পাচ্ছি ৩ অণু। আর আগেই বলছিলাম যে যখন আমরা এখানে পানি দেব, এই যে এটা কিন্তু পানি দেওয়ার কারণে ভাঙলো। যখন আমরা এখানে পানি দেই তখন কি হয়? পানিটা ওই অক্সিজেনগুলোর সাথে যুক্ত হয়ে H2O2 তৈরি করে। একটা আ জারক তৈরি করত। এজন্য আবার জিংককে পাঠায় দিতে হইতো যাতে ওইটা বিক্রিয়া না করতে পারে। সো আমাদের এখানে এই যে পানির অণু, সেটা অক্সিজেনের সাথে গিয়ে H2O2 তৈরি করবে। সো এখানে ৩ অণু অক্সিজেন আছে। সো আমাকে এখানে ৩ অণু পানি দিতে হবে। সো এই ৩ অণু অক্সিজেনের সাথে গিয়ে এই ৩ অণু পানি এটা তৈরি করবে। এটা লেখা লাগবে না যদিও। এই ৩ অণু H2O2 হবে। সো ওই OH2O2 যাতে এই যৌগটার সাথে বিক্রিয়া না করতে পারে। মানে এটা তো একটা অ্যালডিহাইড, H2O2 হচ্ছে জারক। সেটা এই অ্যালডিহাইডকে আবার জারিত করে অ্যাসিড বানায় ফেলবে। সেটা যাতে না হয়, তো আমরা কি করব? এখানে জিংক দিয়ে দিব। জিংক তাহলে ৩ অণু দেওয়া লাগবে। তাহলে এই 3 জিংক এইটার সাথে বিক্রিয়া করে যা পাবো লাস্টে 3 জিংক অক্সাইড পাবো। মানে এই যে 3 জিংক আর হচ্ছে এই 3 H2O2, অক্সিজেনের সাথে জিংকের বিক্রিয়ায় ৩ অণু জিংক অক্সাইড আর ৩ অণু পানি আসবে ওখান থেকে, ৩ অণু পানি। এটা পাবো ফাইনালি। বিক্রিয়াটা বড় কিন্তু ইম্পর্টেন্ট আসবে। বড় হইলেও সহজ। মানে আর কি ওই গঠনটার জন্য একটু অদ্ভুত লাগে দেখতে, কিন্তু সহজ। আচ্ছা, ওকে, এখন বেঞ্জিনের যে স্পেশাল টাইপের বিক্রিয়াটা বলছিলাম, যাতে তার চক্র নষ্ট হয় না, সেই বিক্রিয়াটা সে যেটা দিতে প্রিফার করে, সেই বিক্রিয়াটা ছিল ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, বা এখন আমরা সেটাকে প্রতিস্থাপন বিক্রিয়া হিসেবেই বলবো। সো এইটা দিয়েই শেষ হবে। এটার মধ্যে আবার 4টা বিক্রিয়া আছে, আমি 4টা একই টাইপের লিখতেছি এখন, তাহলে আমাদের বেঞ্জিনটা শেষ হবে আর কি।
তো এবার বেঞ্জিনের এগুলা সবগুলা ছিল সংযোজন বিক্রিয়া, আর বেঞ্জিন তো ওই যে ইয়া দেয় না, বেয়ার পরীক্ষা দেয় না, সো ওটা তো আসবেই না। এইবার বেঞ্জিনের প্রতিস্থাপন বিক্রিয়া, যেটার নাম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন অ্যাকচুয়ালি। সো 2 নাম্বার হচ্ছে প্রতিস্থাপন বা ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন লিখতে পারিস। কেন এটার নাম ইলেকট্রোফিলিক এগুলা পড়বো আমরা সামনে। এই তো মেবি নেক্সট ক্লাস থেকে এগুলাই চলে যাব আমি। আই মিন পেছনের যে জিনিসগুলো আমরা বাদ রেখে আসছিলাম, বলছিলাম যে সামনে পড়বো। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন তার মানে এটা সহজ কথায় প্রতিস্থাপনই হবে। কেন ইলেকট্রোফিলিক? কারণ বেঞ্জিনের মধ্যে যে চক্র থাকে সেই চক্রটার মধ্যে কি আছে অ্যাকচুয়ালি? মুক্ত ইলেকট্রন, অ্যাকচুয়ালি মুক্ত ইলেকট্রন না, সরি, সঞ্চারণশীল ইলেকট্রন। সো সেই ইলেকট্রনগুলাকে দেখে বিক্রিয়া করার জন্য ওই বিকারকগুলো আসে, এজন্য এটার নাম ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন, মানে ইলেকট্রনকে ফিল করার জন্য আসছে কেউ একজন। ওকে, এরকম একটা অবস্থা। আচ্ছা, তাইলে আমরা এটার কয়েকটা টাইপ আছে, মানে কি দ্বারা প্রতিস্থাপন হচ্ছে সে অনুযায়ী নাম হয়। যদি হ্যালোজেন দ্বারা প্রতিস্থাপন হয় তাহলে হ্যালোজিনেশন। এটা কিরকম? ধরে এই যে বেঞ্জিন, এই বেঞ্জিনের একটা হাইড্রোজেনকে বাইরে বের করে লিখলাম, যদিও 6 কর্নারে 6টা হাইড্রোজেন আছে, একটা বের করে লিখলাম যাতে আমাদের বিক্রিয়াটা বুঝাইতে সুবিধা হয়। এটার সাথে যদি আমরা কোনো একটা হ্যালোজেন যেমন ক্লোরিন দিই, এবং এইখানে অবশ্যই একটা প্রভাবক দেওয়া লাগবে, শুষ্ক AlCl3 এটা দেব। কেন শুষ্ক দিলাম? পানি থাকলে কি হইতো সামনে বুঝে যাবি। আচ্ছা, এটা যদি দেই তাহলে এই যে এই Cl2 কে আমি এভাবে লিখতে পারি, Cl বন্ড Cl, Cl বন্ড Cl। সো এইখানে যে ব্যাপারটা হবে, প্রতিস্থাপন বিক্রিয়াটা এই হাইড্রোজেনটা এই ক্লোরিনের সাথে HCl আকারে বের হয়ে যাবে, তাহলে সাথে আমি পাবো জাস্ট ওখানে একটা ক্লোরিন বসে যাবে, এই সরি ক্লোরোবেনজিন পাবো। হ্যাঁ, ওটা পাইলাম ক্লোরোবেনজিন, অথবা অ্যারাইল ক্লোরাইড বলতে পারি, আর সাথে HCl আসলো। ওকে, এবং এই ক্ষেত্রে দেখ বেনজিনের চক্র ঠিকঠাক আছে। একটু আগে যত বিক্রিয়া দিচ্ছিলাম ওগুলোর মধ্যে কিন্তু চক্র নষ্ট হয়ে যাচ্ছিল। ওকে, আচ্ছা, সো এইটা হ্যালোজিনেশন, কারণ হ্যালোজেন দিয়ে বিক্রিয়াটা ঘটাইছি। সো ক্লোরিন দিয়ে বিক্রিয়াটা ঘটাইলে এটার নাম হয় ক্লোরিনেশন, ব্রোমিন দিয়ে ঘটাইলে ব্রোমিনেশন, আয়োডিন দিয়ে আয়োডিনেশন, এভাবে বলে। আচ্ছা, সো আমরা এবার সেকেন্ড বিক্রিয়াটায় যাচ্ছি। সেকেন্ড বিক্রিয়াটার নাম হচ্ছে নাইট্রেশন। 2 নাম্বার হচ্ছে নাইট্রেশন। আমরা এগুলার প্রত্যেকটারই আবার কিভাবে বিক্রিয়াটা ঘটে সেগুলাও দেখব সামনে গিয়ে। নাইট্রেশন, এটার মধ্যে বেনজিন বলয়ে আবারও এই আরেকটা হাইড্রোজেনকে, এই হাইড্রোজেন যে আমি এখানেই দেখাইছি এরকম কোনো কথা নাই, এখানে এখানে যে কোনো জায়গায় দেখানো যেতে পারে, কিন্তু ওই যে পরে বিক্রিয়া লেখার সময় ঘরটা করতে আমার সুবিধা হচ্ছে এইখানে দেখাইলে। আচ্ছা, এটার সাথে নাইট্রেশন মানে হচ্ছে নাইট্রোমূলক যোগ করব, NO2 যে মূলকটাকে আমরা নাইট্রোমূলক বলতাম। সো নাইট্রোমূলক যোগ করার জন্য আমাদের নাইট্রিক অ্যাসিড নিতে হবে। নাইট্রিক অ্যাসিড মানে HNO3, সেটাকে আমরা চাইলে ঢং করে এভাবেও লিখতে পারি, HNO2, ও HONO2, এই যে HNO3, হ্যাঁ, HNO3। আচ্ছা, এইটা যদি আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে এটার সাথে বিক্রিয়া দেই, তাহলে যেটা হবে এইখান থেকে H আর OH এইটা পানি আকারে সরে যাবে, H2O, আর NO2টা গিয়ে ওখানে বসে যাবে, তার মানে আমরা নাইট্রোবেনজিন পাবো। আমরা নাইট্রোবেনজিন পাবো। হ্যাঁ ভাইয়া বল। হ্যাঁ, আচ্ছা, ও বলতেছে এটাকে অ্যাকচুয়ালি এটা কি বন্ড ভেঙে হইছে? অ্যাকচুয়ালি ব্যাপারটা কি, বেনজিনের মধ্যে হাইড্রোজেন কিভাবে থাকে? বেনজিনের মধ্যে এখানে CH লিখি, সেই যে CH, এই CH এর H-টাকে এভাবে বাইরে লিখছি। ওকে, এখানে কোনো আলাদা কোনো কিছু না। হ্যাঁ, আচ্ছা, আচ্ছা, এই সালফিউরিক অ্যাসিডটা কি কাজ করবে? এই NO2 টাকে, HNO2 টাকে ভাঙতে সহায়তা করবে। কিভাবে করবে সামনে পড়বো, কোনো কিছু মিস হবে না। আচ্ছা, এই পরের ক্লাসগুলোতেই আসবে। হ্যাঁ ভাই, হ্যাঁ, ইলেকট্রোফাইল কথার অর্থ হচ্ছে, বা ইলেকট্রোফিলিক কথার অর্থ হচ্ছে ইলেকট্রনের প্রতি আকর্ষণ। মানে যে এখানে বিক্রিয়া করতে আসতিছে সে অ্যাকচুয়ালি এই যে বেনজিনের চক্রের ইলেকট্রনের লোভে আসতিছে। ওকে, এই জন্য নামটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন। আচ্ছা, যদিও চক্রের ইলেকট্রনের লোভে আসতেছে, তাও লাস্টে দেখতেছি আমরা ওই চক্র ঠিকঠাকই আছে, কিন্তু ভিতরে একটা মেকানিজম ঘটে গেছে, সেটাই আমরা নেক্সট ক্লাসগুলোতে দেখব।
আচ্ছা, এবার ৩ নাম্বার ৩ নাম্বার হচ্ছে সালফোনেশন। এই আরেকটু ধৈর্য ধর। এই যে আরেকটা এটার পরে আরেকটা বিক্রিয়া, তারপর শেষ। সালফোনেশন। তো এখানে আমরা সালফোনিক অ্যাসিড মূলক যুক্ত করব, যেটা দেখতে এরকম SO3H এইরকম। হ্যাঁ, এটাকে আমরা বলি সালফোনিক অ্যাসিড মূলক। তো এটা যখন যুক্ত করব, আগেরটার মতো করেই যদি দেখাই, এখানে বেনজিনের হাইড্রোজেনটা বের করে লিখলাম। এখানে আমার H2SO4 দেওয়া লাগবে। সো H2SO4 টাকে আমরা যদি আবারও সেই ঢং করে লিখি, তাইলে এভাবে লেখা যায় OHSO3H। এটাই H2SO4। এবং এইখানে আলাদা করে প্রভাবক দেওয়া লাগবে না। এই সালফিউরিক অ্যাসিডেরই অণু কিছু অণু প্রভাবক হিসেবে কাজ করবে। কিভাবে করবে সেটা আমরা বলছি, সামনেই আসবো। কারণ পরীক্ষায় এগুলা আবার আলাদা করে এরকম কোশ্চেন আসে, এই বিক্রিয়ার কৌশল লেখো। সো কৌশলগুলো আমরা সামনে জানবো। সো আলাদা প্রভাবক লাগবে না, সালফিউরিক অ্যাসিডেরই আরেকটা অনুপ্রভাবক হিসেবে কাজ করবে। সো তাপ দেওয়া লাগবে একটু। এইখানে H আর OH এই দুইটা পানি আকারে বের হয়ে যাবে। আর তাইলে এখানে আমরা সালফোনিক অ্যাসিড মূলকটা বসে যাবে, মানে নামটা হবে বেনজিন সালফোনিক অ্যাসিড। ওকে, আচ্ছা, এবার লাস্ট, বেনজিনের লাস্ট বিক্রিয়া প্রতিস্থাপনের, সেটার নাম হচ্ছে দুইজন বিজ্ঞানীর নাম অনুসারে ফ্রিডেল আর ক্রাফট। ফ্রিডেল ক্রাফট রিঅ্যাকশন বলা হয়। সো বানানটা লিখতেছি আমি। এই টাইপের বিক্রিয়াগুলা, এরকম নামধারী বিক্রিয়াগুলা পরীক্ষায় খুব বেশি আসে। ফ্রিডেল ক্রাফট। আচ্ছা, তোদের কি জৈব যৌগের মধ্যে সিলেবাস শর্ট করছে? মানে জৈব যৌগ চ্যাপ্টারে কি টপিক শর্ট করছে, না পুরাটাই দিছে? আচ্ছা, যাই করুক, আমরা সবই পড়বো আর কি। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা সবই পড়বো। ওকে, ফ্রিডেল ক্রাফট বিক্রিয়ায় এটার আবার দুইটা টাইপের। একটা হচ্ছে অ্যালকাইলেশন, মানে অ্যালকাইল মূলক যুক্ত করব, অ্যালকাইলেশন। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন বলে। আরেকটা হচ্ছে অ্যাসাইলেশন। ফার্স্ট আমরা অ্যালকাইলেশনটা দেখি। সো আবারও সেই বেনজিন। হ্যাঁ ভাইয়া, প্রতিস্থাপনের মধ্যেই, হ্যাঁ, প্রতিস্থাপনের মধ্যেই শেষ। আচ্ছা, এটার সাথে আমরা অ্যালকাইল মূলক যুক্ত করব, তার মানে আর মূলক। সো আর সিএল, ধর অ্যালকাইল ক্লোরাইড বা অ্যালকাইল হ্যালাইড নিচ্ছি। এখানেও সেই শুষ্ক AlCl3 যেটা ছিল ওটা লাগবে, শুষ্ক AlCl3। এটা দিলে এই এইচ এর সাথে সিএলটা চলে যাবে, আর আরটা এখানে বসে যাবে, মানে অ্যালকাইল মূলকটা এখানে বসে যাবে। সো এই অ্যালকাইল বেনজিন পাবো একটা, আর এখানে HCl পাবো। এটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। এন্ড এইটার বি নাম্বার এবার, এটার নাম হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন। আমরা এখানে অ্যাসাইল মূলক অ্যাড করব, অ্যাসাইলেশন। অ্যাসাইল মূলক দেখতে এরকম, আর সিও, এটাকে বলি অ্যাসাইল মূলক। হ্যাঁ, আর সিও। সো ওই পোরশনটুকু আমরা অ্যাড করব এখানে। সো আমরা এই ক্ষেত্রে আমরা ওই যে অ্যাসিড ক্লোরাইড, যেটা ওই অ্যাসিডের জাতক পড়ার সময় যেটা, বা নামকরণের সময় যেটা বলছিলাম, সো এইরকম আমরা বেনজিনের সাথে ধর আর সিওসিএল এটা যোগ করলাম। ওই যে বলছিলাম COX হইলে ওইটাকে আমরা অ্যাসিড ক্লোরাইড বা অ্যাসিড হ্যালাইড বলি, ওইটা ছিল আর। সো এটা যদি যোগ করি, তাহলে আবারও একই অবস্থা হবে, হাইড্রোজেন আর ক্লোরিন এটা চলে যাবে, এই দুইটা HCl আকারে বের হয়ে যাবে। আর এই বেনজিন বলয়ের সাথে কেউ এইগুলা ক্ষেত্রে ভুল করবি না, যেটা এভাবে লিখবি না, এখানে লিখবি না RCO। এই যেখানে বন্ধনটা শেষ চলে গেছে ওখান থেকে শুরু হবে, CO আর হবে, উল্টাভাবে আসবে, কারণ আর এর হাত ফাঁকা নাই। ওকে, ওই সি থেকে হাত ফাঁকা হয়েছে, তো সিটা এখানে এসে পড়বে। তো এটা একটা অ্যাসাইল বেনজিন হয়েছে। ওকে, যদি এখানে এই আর এর জায়গায় মিথাইল মূলক আসতে পারে, ইথাইল মূলক আসতে পারে, এরকম যে কোনো কিছু আসতে পারে। সো আজকে আমরা পরপর 4টা জিনিস পড়লাম, অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, বেনজিন, এবং এগুলা হচ্ছে বেসিক, পুরা বেসিক জিনিস। এখন সামনে বারবার এইগুলার বিক্রিয়াগুলা রিপিট হইতে থাকবে, বা পরের বিক্রিয়াগুলো আমরা ধরতে পারবো। সো নেক্সট কয়েকটা ক্লাস যাবে, আমরা এতদিন যত বিক্রিয়া পড়ে আসছি, যখন বারবার বলছি সামনে বলবো সামনে বলবো, সেই সামনে বলার জিনিসগুলো পরের দিন থেকে আসতেছে। তো
তো নেক্সট ক্লাস থেকে আমাদের এই বিক্রিয়াগুলা কেন এভাবে হচ্ছে বা আমরা তখন যে বলে আসছি এটা বেশি পরিমাণে হবে, এটা অল্প পরিমাণে হবে, কেন হবে সেই রিজনগুলো আমরা পরের ক্লাসগুলাতে পেয়ে যাব। এবং এই যে আজকের এই ব্যাপারগুলা কিভাবে ঘটতেছে সেগুলো আমরা জেনে যাব। সো আমাদের পরের ক্লাসগুলা খুব বেসিক ক্লাস হবে। মানে ওইটা বুঝতে পারলে জৈব যৌগের সব বিক্রিয়াগুলা আমরা আগের থেকে আইডিয়া করে ফেলতে পারবো যে এটা হওয়া উচিত বা এরকম প্রোডাক্ট আসা উচিত। আর নেক্সট ক্লাসটা যেহেতু এই যে এসএসসি পরীক্ষার জন্য ওই গভর্নমেন্ট বলে দিছে ৮ থেকে ২৫ তারিখ কোচিং অফ রাখতে। সো আমি যদি অফলাইন না নিতে পারি, যদি কোনো রিস্ক দেখি তাইলে অবশ্যই অনলাইনেই নিব। আমি আগেই গ্রুপে বলে দিব। সো অনলাইনে চলবে আরকি। ওকে, ঠিক আছে। সে পর্যন্ত সবাই ভালো থাকিস। আল্লাহ হাফেজ। টাটা।